হ্যালো এভরিওয়ান, আমি সুরভি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব এসকেবি ইউনিভার্সিটি 4th সেমিস্টার মেজর পেপার 4 এর একটি বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। দেখো বিষয়টি কি আছে, সম্পদের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ রিসোর্সেস। যে সম্পদগুলি রয়েছে সেই সম্পদের কি কি বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে কি আছে দেখো, উপযোগিতা। যে বস্তু মানুষের চাহিদা পূরণ করে, যার উপযোগিতা আছে এবং সেটি কিন্তু সম্পদে পরিণত হয়ে থাকে, যা মানুষের ব্যবহারযোগ্য সেগুলোকে কিন্তু আমরা সম্পদ বলতে পারি। অর্থাৎ যেগুলো মানুষের চাহিদা পূরণ করবে, ব্যবহার করতে পারবে, উপযোগিতা রয়েছে, সেগুলো কিন্তু সম্পদের মধ্যে পড়বে। তো কি কি আছে উদাহরণ দেখো, মাটি, খনিজ পদার্থ, জল, বায়ু ইত্যাদি কিন্তু সম্পদের মধ্যে পড়ছে। তারপরে 2 নম্বর কি আছে, কার্যকারিতা। কার্যকারিতা বলতে অভাব মোচন বা কাজ সম্পাদনের যে ক্ষমতা তাকে বোঝানো হয়ে থাকে। যেমন কি আছে উদাহরণ, কয়লা রান্নার জ্বালানি হিসেবে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। রান্নার কাজ সম্পাদন করতে কিন্তু কয়লার ব্যবহার হয়ে থাকে, অর্থাৎ কয়লা একটি কাজ সম্পাদন করতে ব্যবহৃত হচ্ছে, সুতরাং কয়লা হলো সম্পদ। এছাড়াও কয়লা থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়ে থাকে, কয়লার তাপ থেকে বাষ্প তৈরি হয় এবং সেই বাষ্প দিয়ে কি করা হয়, স্টিম ইঞ্জিন চালানো হয়ে থাকে। 3 নম্বর কি আছে দেখো, বৈশিষ্ট্য প্রয়োগযোগ্যতা। যে বস্তু যত বেশি ব্যবহার করা হয় তার গুরুত্ব কি হবে তত বেশি। যত বেশি কাজে ব্যবহৃত হবে তার চাহিদাও বেশি হবে, তার গুরুত্ব কি হবে, বেশি হয়ে থাকবে। তাই ব্যবহারযোগ্যতা থাকা আবশ্যক। যেমন উদাহরণ দেওয়া আছে খনিজ তেল। 4 নম্বর বৈশিষ্ট্য কি আছে দেখো, গ্রহণযোগ্যতা। যে বস্তু মানুষের কাছে গ্রহণযোগ্য এবং প্রয়োজনীয় সেইটি কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন কি আছে কয়লা ও সৌরশক্তি, এগুলো কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য শক্তি, সেই কারণে কিন্তু এগুলো সম্পদ হিসেবে নির্বাচিত হয়েছে। তারপরে কি আছে 5 নম্বর, সীমাবদ্ধতা। অর্থনৈতিকভাবে লাভজনক হতে হলে কোনো বস্তু বাজারের নিকটবর্তী বা সহজগম্য স্থানে থাকা দরকার। যেমন কি আছে দামোদর উপত্যকার কয়লা ও ছোটনাগপুরের মালভূমি খনিজ পদার্থ, যা পূর্ব ভারতের শিল্পে কিন্তু উন্নয়নে সহায়তা করে থাকে। 6 নম্বর বৈশিষ্ট্য কি আছে দেখো, অপ্রচলিত হওয়া। অপ্রচলিত হওয়া বলতে এখানে কি বোঝানো হচ্ছে দেখো, সময়ের সাথে সাথে কোনো বস্তু কিন্তু গুরুত্ব কমে যেতে পারে। যেমন উদাহরণ দেওয়া আছে, আগে পাটজাত দ্রব্যের কিন্তু চাহিদা অনেক বেশি ছিল, কিন্তু যখন বাজারে প্লাস্টিক আসলো তারপর থেকে কি হচ্ছে, এই প্লাস্টিক বা পলিথিনের ব্যবহার কিন্তু বেশি হয়ে গেছে। এই পাটজাত পদার্থ কিন্তু পরিবর্তে কিন্তু এই এখন হচ্ছে পলিথিনের ব্যবহার বেশি হচ্ছে, সেই কারণে কিন্তু এই পাটজাত দ্রব্যগুলো আস্তে আস্তে অপ্রচলিত হয়ে যাচ্ছে। 7 নম্বর কি আছে, সহজলভ্যতা, যা সহজে পাওয়া যায়। সম্পদের সহজলভ্যতার উপর নির্ভর করে সম্পদের ব্যবহার নির্ভর করে থাকে। যেটা হচ্ছে মানে সহজে পাওয়া যাচ্ছে তার উপর নির্ভর করে কিন্তু সম্পদের ব্যবহার কতটা হবে তা নির্ভর হয়ে থাকে। যেমন কি আছে, বিষুবীয় জলবায়ু অঞ্চলে ঘন অরণ্য থাকা সত্ত্বেও প্রতিকূল পরিবেশের কারণে কিন্তু সেখান থেকে বনজ সম্পদ পুরোপুরিভাবে ব্যবহার করা যাচ্ছে না। 8 নম্বর কি আছে, সর্বজনীন চাহিদা। যে বস্তু সকল মানুষের জন্য প্রয়োজনীয়, অর্থাৎ সব মানুষের হচ্ছে চাহিদা পূরণ করে থাকে, তাকে কিন্তু আমরা সম্পদ বলে নির্বাচিত করব। যেমন জল, আলো, বায়ু এগুলো কিন্তু প্রত্যেকটি মানুষেরই প্রয়োজনীয় এক একটি সম্পদ। 9 নম্বর কি আছে, সৃষ্টিধর্মিতা। যে বস্তু সৃজনশীল ও কল্যাণকর কাজে ব্যবহৃত হয়, যেমন বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত পরমাণু শক্তি উপকারী, কিন্তু যুদ্ধের কাজে ব্যবহৃত হলে কিন্তু তা অকল্যাণ অর্থাৎ কল্যাণকর নয়, মানে মানুষের কিন্তু কল্যাণ করে না। 10 নম্বর কি আছে, অস্থিতিস্থাপকতা। সম্পদ প্রকৃতপক্ষে অস্থিতিস্থাপক। কেন? সব বস্তুর পরিমাণ ইচ্ছা মতো বাড়ানো যায় না। যেমন সৌরশক্তি কিন্তু অফুরন্ত হলেও কয়লা বা খনিজ তেল কিন্তু সীমিত, এগুলো কিন্তু ইচ্ছা মতন আমরা বাড়াতে পারবো না। তো মোটামুটি আমরা কিন্তু 10টা বৈশিষ্ট্য সম্পদ নিয়ে আজকে আলোচনা করলাম। সবশেষে দেখো একটা ছোট্ট উপসংহার দেওয়া রয়েছে। উপরে বৈশিষ্ট্যগুলির মাধ্যমে বোঝা যায় কোনো বস্তু প্রকৃত অর্থে সম্পদ হিসেবে বিবেচিত হয়ে থাকে। কোন বস্তুগুলো কেন সম্পদ হিসেবে বিবেচিত হবে এগুলো কিন্তু আজকে আমরা যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম তার উপর ভিত্তি করে নির্বাচিত হয়ে থাকবে। তো আজকে আলোচনা কিন্তু এতটুকু ছিল। তোমাদের একটি ছোট্ট ইনফরমেশন আমি দিয়ে রাখছি, দেখো তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনের নিচে 2টো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যারা মেজর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে দেখো মাত্র 1199, এবং যারা মাইনর স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কোর্স ফি রাখা হয়েছে দেখো মাত্র 699 করে। যে সুযোগগুলি পেয়ে যাচ্ছ, লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস, 100% কমন সাজেশনস কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। তো আজকের আলোচনা কিন্তু এতটুকুই ছিল। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।